নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ব্রহ্মকমল। আমাদের এখনকার বর্তমান লাইফস্টাইল এমন হয়ে গেছে, একদিকে ধরুন আমাদের সেডেন্টারি লাইফস্টাইল, যেখানে আমরা দীর্ঘ সময়ের জন্য এক জায়গায় কনস্ট্যান্টলি বসে রয়েছি, পাশাপাশি অবশ্যই রয়েছে অনিয়মিত আহার। এই সব কারণে কিন্তু আমাদের শরীর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি হয়ে উঠছে আতুরঘর। কিসের? রোগের আতুরঘর। এবং যখন এই ধরনের সমস্যাগুলো, নানান ধরনের সমস্যা যখন আমাদের শরীরে বাসা বাঁধছে, তখন কোথাও একটা গিয়ে ভরসার হাত আমরা যখন চাইছি, আমরা যখন দিশেহারা হয়ে যাচ্ছি, তখন আপনাদের জন্য ভরসার জায়গা হয়ে দাঁড়ায় আয়ুর্বেদ। অবশ্যই আমাদের এই অনুষ্ঠানে নির্দিষ্ট বিষয় থাকে। আজকের বিষয় আর্থ্রাইটিস সহ বিভিন্ন ব্যাধি সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করব এবং আমাদের সঙ্গে আজকে আলোচনায় যিনি রয়েছেন বিশিষ্ট অতিথি, তাকে স্বাগত জানিয়ে নেব। সঙ্গে রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর হেমন্ত কুমার পণ্ডিত। অনেক অনেক স্বাগত স্যারকে। নমস্কার। পাশাপাশি স্বাগত জানিয়ে নেব দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন এবং যেটা শুরুতেই বললাম যে আমরা কোথাও একটা গিয়ে মনে করছি যে আমাদের একটা অনিয়মিত আহার, আমাদের একটা সেডেন্টারি লাইফস্টাইলের জন্য নানান ধরনের সমস্যা হচ্ছে। সেই সমস্যাগুলোর সঙ্গে যদি আপনারা কোথাও একটা সম্পর্ক খুঁজে পান, যদি ভালোভাবে থাকতে চান, তাহলে আমাদের সঙ্গে কিন্তু সরাসরি আমাদের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। স্যার, আমরা আলোচনায় আসবো। আমরা রীতিমতো বর্ষাকাল নিয়ে বিভিন্ন আলোচনা করেছি এবং বর্ষাকাল কাটিয়ে এখন ভাদ্র মাসের পচা গরমের দিকে কিন্তু আমরা এগোচ্ছি। এবং এই যে ধরুন ট্রানজিশন হচ্ছে সিজনের, এই ট্রানজিশনের সময় মূলত কি কি সমস্যা আসে, সেই সমস্যাগুলো দিয়ে যদি আমরা একটু আলোচনায় আসি। ঋতু পরিবর্তন হচ্ছে, এই সময় মানুষের শরীর বায়ুপিত্ত কপ্ত, এটার বৈষম্য ঘটে বিভিন্ন রকম। এই সময় দেখবেন যে ভাইরাল ফিভার খুব হচ্ছে, চারদিকেই সবারই হচ্ছে, বিভিন্ন বয়সে, ছোট বড় কোনো ব্যাপার নেই। আর দ্বিতীয়টা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন, যেগুলো খুব প্রাদুর্ভাব হচ্ছে এই বর্ষা, এই শীতে। এরকম ভিজছি বা খুব গরম লাগছে, আমাদের যে জায়গাগুলো ঢাকা থাকে সবসময়, সেখানে ইনফেকশন হয়। ইনফেকশনটা কেন হয়? প্রথম কথা ভিজছি, দ্বিতীয় করে জায়গাটা ঠিক শুকাচ্ছে না, সেখানে এই ফাঙ্গাসগুলো সেই জায়গাটাকে স্যাঁতস্যাঁতে ভাব হয় এবং ওইখানেই ফাঙ্গাসটা জন্মগ্রহণ করে। আমরা কি করতে হবে? আমরা যদি বাইরে বেরোই বা চাকরি বা অন্য কাজে বেরোই, বাড়িতে এসে সবসময় চেষ্টা করতে হবে, অ্যান্টিব্যাকটেরিয়াল অনেক সোপ আছে, সাবান, সেটা দিয়ে স্নান করলে খুব ভালো হয়। নাহলে অন্তত হাত পা ধুতে হবে। ধুয়ে আমাদের অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল পাউডার পাওয়া যায় বিভিন্ন রকম, সেটা জায়গাটা লাগাতে হবে যাতে সেটা না ছড়ায় বা অঙ্কুরেই বিনাশ হয়। আর দ্বিতীয় কথা, আমাদের আয়ুর্বেদেও আমাদের যে অনুষ্ঠান ব্রহ্মকমল, এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং আমরা এখানে যারা আছি বিরাটিতে সকলেই বিভিন্ন ইউনিভার্সিটি পাশ করা প্রশিক্ষিত ডক্টর, ইউনিভার্সিটি পাশ করা প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমাদের আয়ুর্বেদিক পদ্ধতিতেই চিকিৎসা করা হয়, কোনো স্টেরয়েড বা অন্য কোনো ওষুধ আমাদের দেওয়া হয় না। আর এখানে আমাদের যারা আর্থ্রাইটিস সহ বিভিন্ন রোগ, স্কিনেরও অনেক রোগ আছে যেগুলো অন্যপ্যাথিতে নির্মূল হয় না, কিন্তু আমাদের এখানে মেডিসিন প্লাস পঞ্চকর্ম, আমরা যেটা রেগুলারই বলে থাকি, এই দুটো যদি কেউ ঠিকমতো নেন, আমাদের সাফল্যের হার 80 থেকে 90% এবং কোনো কোনো ক্ষেত্রে 100%। এই সূত্র ধরে আমাদের দর্শক বন্ধুদেরকে একবার মনে করিয়ে দেবো যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, যেমনটা স্যার বললেন। এছাড়াও দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, শিলিগুড়ি, বহরমপুর এবং কৃষ্ণনগর সকল জায়গায় কিন্তু আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে। আপনারা যদি চান সরাসরি এই ব্রাঞ্চেসগুলিতে এসে আপনারা যোগাযোগ করতে পারেন। পাশাপাশি আমাদের হেল্পলাইন নাম্বার তো রয়েছে, যে কোনো পরামর্শের জন্য কিন্তু আপনারা হেল্পলাইন নাম্বারও আমাদের সঙ্গে সরাসরি ফোনে কথা বলতে পারেন। সবথেকে যেটা ইম্পর্টেন্ট, আমি অবশ্য বললাম ঠিকই যে ফোনে কথা বলতে পারেন, একটু আগেও স্যারের সঙ্গে আলোচনা হচ্ছিল যে কোনো সমস্যার ক্ষেত্রে, বিশেষ করে শারীরিক সমস্যার ক্ষেত্রে, আমাদের মনে হয় যে কোথাও থেকে এসে দেখানোটা বোধহয় অনেক বেশি ইম্পর্টেন্ট, প্রাথমিক দিক থেকে। ঠিকই, একদমই ঠিক। প্রথম কথা, আমরা ছবি দেখে বা টেলিমেডিসিনে সেইভাবে না, সঠিকভাবে চোখে দেখলে যেইভাবে বোঝা যায় আর কি, ওইভাবে বোঝা যায় না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, মুখে শুনে ডিরেক্ট যদি পেশেন্টের সঙ্গে ইন্টারাকশান হয়, তাহলে কি তার আরও অনেকগুলো থাকে, অনেক কোশ্চেন থাকে, সেগুলো সঠিক উত্তর পাওয়া যায়। আর আমাদের এখানে যেটা হয় আর কি, প্রথম কথা, আমরা ডাক্তাররাই পেশেন্ট দেখি, তারপরে পেশেন্টের অনেক রকম প্যারামিটার আছে। ধরুন আর্থ্রাইটিসের ক্ষেত্রে তার ইউরিক অ্যাসিড বেশি থাকে, আরএ ফ্যাক্টর পজিটিভ থাকে। স্কিনের ক্ষেত্রে অনেক রকম রোগ, একই রকম স্কিন দেখতে তার সোরিয়াসিস হতে পারে, তার একজিমা হতে পারে, তার আরও অনেক রকম যেগুলো স্কিনের রোগ হতে পারে। সুতরাং দেখাটা খুবই গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয় কথা, আমরা যখনই কোনো পেশেন্টকে আসি, তার
কিছু প্যারামিটার পরীক্ষা আমরা করি আর কি, ব্লাডের কিছু আছে সেগুলো দেখে নিই, দেখে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, একই ওষুধ সব জায়গায় কাজ করে না, সব পেশেন্টের কাজ করে না, তার বায়ুপিত্ত কফ এই তিনটের কোনটা বৈষম্য হচ্ছে, কোনটা বাড়ছে সেটা দেখে আমরা ওষুধ দিয়ে থাকি। আর আমাদের যে পঞ্চকর্ম ইউনিট, আমি সবসময় বলে থাকি এটা আন্তর্জাতিক মানের ইউনিট, এবং এখানে আমাদের আর্থাইটিস যেটা হচ্ছে আর কি, প্রথম অবস্থায় যে কেউ যদি আসেন, যদি পঞ্চকর্ম ঠিকমতো নিতে পারেন তাহলে দারুণ মিরাকেল রেজাল্ট হচ্ছে। অনেকে ভাবছেন হোমিওপ্যাথিতে নি রিপ্লেসমেন্ট করবেন, মানে হাঁটু পাল্টাবেন, সেক্ষেত্রে প্রচুর পয়সা খরচা, মানে মধ্যবিত্তের পক্ষে অনেকটাই কষ্টকর আর কি। সেক্ষেত্রে যারা মানে রিপ্লেসমেন্ট করবেন ভাবছেন, তারা তার আগে একবার আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা চেষ্টা করব যাতে রিপ্লেসমেন্ট করতে না হয়। একদম, মানে আমরা প্রায়শই বলি যে কোনো ন্যাচারাল জিনিস যেটা আমাদের শরীরে রয়েছে, ন্যাচারাল পার্ট যেগুলো আমাদের শরীরে রয়েছে, সেইগুলোকে প্রিজার্ভ করাটা কিন্তু একটা আর্ট। এবং আমরা প্রায়শই আলোচনা করেছি আয়ুর্বেদের ক্ষেত্রে যে এটা একটা প্রাচীন চিকিৎসা পদ্ধতি, মানে এই চিকিৎসা পদ্ধতিই কিন্তু আমাদের আধুনিক চিকিৎসা পদ্ধতিকে দিশা দেখিয়েছে। সুতরাং ভরসার জায়গা তো অবশ্যই থাকবে, কিন্তু ওই যে স্যার বললেন যে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু চিকিৎসা পদ্ধতি আলাদা এবং ট্রিটমেন্ট আলাদা, সুতরাং ব্যাপারটা ভীষণ পার্সোনালাইজড, এবং সেটা কিন্তু এই মেডিকেশনের ক্ষেত্রে, প্রত্যেকটি মেডিকেশনের ক্ষেত্রে বোধহয় অ্যাপ্লিকেবল। ওই জন্য স্যার কিন্তু বারবার বলেন যে সেলফ মেডিকেশন একেবারেই করবেন না, এবং সবথেকে যেটা ইম্পর্টেন্ট, ডিলে করাও কিন্তু একদম উচিত না। এবং এই যে আর্থ্রাইটিসের প্রসঙ্গে আমরা এবার আসবো, যে আর্থ্রাইটিস কি এবং ডিলে করলে কি কি কমপ্লিকেশন হতে পারে স্যার? আর্থ্রাইটিস হলো দুটো শব্দ, একটা আর্থা, একটা আইটিস। আর্থা মানে বোনস, হাড়, আর আইটিস মানে ইনফ্লামেশন, মানে যেখানে হাড় বা জয়েন্টের ইনফ্লামেশন হচ্ছে। সব রকম জয়েন্ট, এলবো, নি, বিভিন্ন রকম জয়েন্ট আছে। ইনফ্লামেশনটা অনেকগুলো কারণে হতে পারে। প্রথম কথা, আমরা চলতে গিয়ে বিভিন্ন রকম বাইরের জিনিস থেকে আঘাত পেতে পারি, যানবাহন বা অন্যভাবে আঘাত পেতে পারি। আর দ্বিতীয় কথা, আমরা যারা মানে সেলফ ইনভাইট করি, কীভাবে করি, আমরা খাবার মধ্যে দিয়ে, যেগুলো আমরা জানি সেগুলো বেশি খাওয়া উচিত নয়, তাও আমরা খাচ্ছি। এক্সেসিভ সল্ট খাচ্ছি, অনেক রকম কেমিক্যাল এখন বিভিন্ন রকম ফাস্টফুডে দেওয়া হয়, সেগুলো আমাদের শরীর, আজিনামোটো আরও বিভিন্ন রকম আছে, সেগুলো আমাদের শরীরে খুব হার্মফুল। সেগুলো কি হয়, প্রথম কথা গিয়ে জয়েন্টে ডিপোজিশন হয়, এক্সেসিভ সল্ট ডিপোজিশন হয়ে প্রথমে কি জায়গাটা টেন্ডার হয়, মানে একটা শক্ত শক্ত ভাব হয়, তারপরে রেডিশ হয় এবং আলটিমেট পেন হয়। আমাদের এটা কী হয়, আর্থ্রাইটিসের প্রথম কথা, যদি শুরুতেই আমরা আসি মানে ডাক্তারের কাছে, তাহলে ডিফর্মিটি হয়, মানে অনেক দিন যদি ঠিকমতো ট্রিটমেন্ট না হয় তাহলে ক্রমশ ডিফর্মিটি হয়, আঙুলগুলো বেঁকে যাচ্ছে, ক্রমশ হাঁটুর কার্ভ হয়ে যাচ্ছে, এরকম বিভিন্ন রকম হয়। দেখবেন রাস্তাঘাটে চলতে চলতে অনেকটাই এরকম হয়, তারা কি অনেক দিন ধরেই ঠিকমতো চিকিৎসা হয়নি। আর আমাদের এখানে যেটা হয়, পঞ্চকর্ম মানে কি, শরীরের ডিটক্সিফিকেশান, মানে শরীরের মধ্যে যে দূষিত পদার্থ হয় সেটা আমরা স্টুল, ইউরিন এবং সোয়েট, মানে ঘামের মধ্যে দিয়ে বাইরে বের করি। আমাদের সেটা এখানে সুষ্ঠুভাবে করানো হয়। এবং আমাদের যে ব্রহ্মকমল যে আমাদের যে সংস্থা, সেখানে প্রশিক্ষিত আছে পঞ্চকর্ম থেরাপিস্ট আছে, মহিলা এবং পুরুষ আলাদা আলাদা ভাগ করা আছে, তারা ডাক্তারের তত্ত্বাবধানে ট্রিটমেন্ট করেন। এবং এখানে যদি কারোর এই হয়, ধরুন রোগ ডিটেকশান করলাম, আমরা কিছু মেডিসিন দিলাম, তার সঙ্গে পঞ্চকর্ম অ্যাডভাইস করলাম। কীভাবে অ্যাডভাইস করব সেটা ডাক্তাররাই ঠিক করবেন, মানে ডাক্তাররা দেখবেন, দেখে পঞ্চকর্ম যে যিনি দেবেন তাকে বলে দেবেন, সেই অনুযায়ী তারা করবেন। এবং দুটো যদি কেউ সঠিকভাবে নিতে পারেন, আমি বারবারই বলছি যে অনেক ক্ষেত্রেই সাফল্য 100%, এবং আমাদের অনেক ক্ষেত্রে নি রিপ্লেসমেন্ট করতে হবে না, আমাদের যদি ঠিকমতো ট্রিটমেন্ট করতে পারি। এই যে পঞ্চকর্মর কথা আসছে বারংবার, আমাদের কথা প্রসঙ্গে কিন্তু বারংবার যে কোনো রোগের ক্ষেত্রে পঞ্চকর্মের বিষয়টা চলে আসে, এটার ডিউরেশনটাও কি সেই সময় ফিক্স করা হয়? অবশ্যই ডিউরেশন আমরা, মানে ডাক্তার যিনি দেবেন তিনিই ডিউরেশন ঠিক করবেন, কতদিনে গ্যাপে দেবেন, কিভাবে দেবেন, এবং সব কিছু বলা আছে। রোগের উপরও ডিপেন্ড করবে। একদম তাই, একদম, মানে ডায়াগনোসিসের উপর ডিপেন্ড করবে যে আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যার জন্য কতটা দরকার। সবথেকে যেটা ইম্পর্টেন্ট, এই যখন আমরা আর্থ্রাইটিস নিয়ে কথা বলছি, তখন আরেকটা রোগের সঙ্গে কিন্তু ভীষণভাবে রিলেটেড এই সমস্যা, যেটা যদিও স্কিনের সমস্যা, আমরা অবশ্যই সেই প্রসঙ্গে আসবো, যে এই যে সোরিয়াসিস, এই সোরিয়াসিসের সঙ্গে আর্থ্রাইটিসের যে সম্পর্ক, সেটা ঠিক কীরকম স্যার? সোরিয়াসিস একটা প্রথম অবস্থায় স্কিনের রোগ, মানে চামড়ার রোগ। প্রথম শুরু হয় মাথা থেকে,
মাথা থেকে কি হয়, প্রথম কথা মাছের আঁশ যেরকম হয় গোল গোল চাকা চাকা এরকম হয়, একেবারে স্কেল বলা হয় ইংরেজিতে। ওটাকে যখন চিরুনি কেউ আঁচড়াচ্ছে, চুল আঁচড়াচ্ছে, সারা গায়ে পড়ছে, সাদা সাদা চাকা চাকা এরকম আঁশের মতো সারা সব। প্রথম কথা, প্রথম অবস্থায় এটা ছোঁয়াচে থাকে না, কিন্তু ট্রিটমেন্ট ঠিকমতো না হলে ওই যে আঁশগুলো থাকে তার নিচে ব্লিস্টারের মতো ছোটো ছোটো ফোড়ার মতো হয়, তার সেগুলো রাপচার হয়ে যায়, মানে যদি আপনি চুলকান বা চিরুনি দিয়ে আঁচড়ান ফেটে যায়, তখন পুঁজ বেরোয় এবং তখন সেটা মানে ইনফেকশান ছড়ায় আর কি। আর দ্বিতীয় কথা, যদি সোরিয়াসিস ঠিকমতো ট্রিটমেন্ট না হয়, অনেক দিন থাকতে থাকতে সে সোরিয়াটিক আর্থ্রাইটিস, সেক্ষেত্রে প্রথম কথা মাথা থেকে শুরু হয়ে পায়ের পাতা পর্যন্ত সমস্ত শরীরেই ওই আঁশের মতো হবে। আর দ্বিতীয় কথা, ক্রমশ মানুষটি মানে একটা কাঠের পুতুলের মতো হয়ে যাবে এবং আলটিমেটলি ভেতরের যে অর্গানগুলো আছে, লাংস, লিভার, কিডনি, সেগুলো এফেক্টেড হবে এবং আলটিমেটলি মৃত্যু। আমাদের যে অন্য থেরাপিতে সোরিয়াটিক স্টেরয়েড ঠিক মতো ইউজ করলে কমে যায়, কিন্তু স্টেরয়েড উজ্জ করলে, বন্ধ করার পরে আবার আস্তে আস্তে ফিরে আসে রোগটা, মানে সোরিয়াসিসটা। আমাদের এখানে পঞ্চকর্ম এবং আমাদের মেডিসিন যদি কেউ ঠিকমতো নেন, তাহলে এই রেকারেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম এবং আমাদের সাফল্যের হার প্রায় 90%। সুতরাং একেবারেই তাই। আমরা অবশ্যই আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কাঁচরাপাড়া থেকে বলছি, আমার নাম নমিতা রয়। বলুন। আমার না এই আঙুলগুলো না বেঁকে যাচ্ছে, রাত্রেবেলায় কুকড়ে মনে হয়ে যাচ্ছে, ঘুমিয়ে থাকলে আঙুলটা বেঁকে যাচ্ছে। এটা কি নার্ভের প্রবলেম? আপনার কি সুগার আছে? না, আমার সুগার নেই, প্রেশার নেই। আপনার বয়স কত? আমার 65 এর। এমনি কোনো মেডিসিন কিছু খান কি? না না, ওই আমার পায়ে একটু ওই বিখাউজ মতো আছে, চুলকানি হয়েছে, ওটার জন্য আমি একটা ট্যাবলেট। কি খান ট্যাবলেট? ওটা তো নাম দেখিনি দাদা। না, এটা কি আপনি নিজে খাচ্ছেন না কোনো ওই ডাক্তারবাবু দিয়েছে? ডাক্তারবাবুকে দেখেই খাচ্ছি। ঠিক আছে, খান। আপনার এই যে আঙ্গুলের যে বেঁকে যাচ্ছে, প্রথম কথা কিছু টেস্ট আছে, সেগুলো করতে হবে, মানে ব্লাডের কিছু ইউরিক অ্যাসিড, আরএ ফ্যাক্টর, এগুলোর জন্য অনেক সময় হতে পারে। আর যদি না হয়, আপাতত অনেক সময় ভিটামিন সি ডেফিসিয়েন্সিতে হতে পারে, সি কম থাকলে আপনি ওই লেবু যে কোনো লেবু দিনে একটা করে খাবেন, যে কোনো লেবু, পাতি লেবু হোক। শুনুন স্যার, আর একটা কথা বলছি, আমার না এই বুড়ো পায়ের আঙুলের এইখানটা অবশ হয়ে গেছে। আর অবশ হয়েছে? হ্যাঁ। দুটো পায়ে আঙুল? দুটো পায়ে? না না, দুটো না, লেফট লেগ, ওই আঙুলটা না অবশ হয়ে গেছে। মানে সবসময় অবশ থাকে না মাঝে মাঝে অবশ হয়? না না, সবসময় অবশ হয়ে গেছে। এই এক সপ্তাহ নাগাদ এরকম হয়েছে। আর এই আঙুলের ব্যাকাটা ও 5-6 মাস হয়ে গেছে। ওই ভিটামিন সি কয়েকদিন খান, লেবু, ঠিক আছে? লেবু খাবে প্রতিদিন একটা করে। আর প্রতিদিন একটা করে করুন। পায়ের জন্য ওই রসুন তেল করে নেবেন, রসুন থেতো করে সর্ষের তেলের সঙ্গে একটু ফুটিয়ে নেবেন, নিয়ে পায়ে লাগাবেন। আর একটা গুলঞ্চ বলে একটা গাছের কথা বলি, গুলঞ্চ, কাঁচরাপাড়ায় পাওয়া যাবে এগুলো। গুলঞ্চ যেখানে ওই বিভিন্ন গাছের পাতা শিকড় বিক্রি হয়, ওখানে খোঁজ করবেন গুলঞ্চ। আঙুলের মতো সোজা হয়, মোটা, একটু কাটা কাটা থাকে, খুব অল্প দাম। ওটা সন্ধেবেলায় ভিজিয়ে রাখবেন, ছোটো ছোটো টুকরো করবেন, 1/2 ইঞ্চি করে 4-5টা, সন্ধেবেলা ভেজাবেন, সকালে জল খাবেন। এটা 15 দিন করুন, করে কেমন আছে আমাদের বলুন, আমরা পরে বাদবাকি কী করতে হবে বলে দেবো আপনাকে। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। যিনি দর্শক বন্ধু ফোন করেছিলেন তাকে আরেকবার মনে করিয়ে দেবো, পাশাপাশি যে সকল দর্শক বন্ধুরা দেখছেন তাদের সকলকে মনে করিয়ে দেবো যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও যে সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে সেগুলি হলো দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, শিলিগুড়ি, বহরমপুর এবং কৃষ্ণনগর। যে কোনো জায়গায় কিন্তু সরাসরি এসে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এই যে টেস্ট করার কথা হচ্ছে বা অন্য কোনো অ্যাডভাইস নেওয়ার কথা হচ্ছে, সেগুলো কিন্তু সরাসরি এসে অন্তত প্রথমবার আমার মনে হয় এসে সরাসরি যে কোনো চিকিৎসক যারা রয়েছেন আমাদের বিশিষ্ট চিকিৎসক মণ্ডলী, তাদের মধ্যে কারোর সঙ্গে একজনের সঙ্গে কনসাল্ট করে নিলে কি আপনাদেরও সুবিধা হবে, পাশাপাশি চিকিৎসক যারা রয়েছেন তাদেরও বুঝতে সুবিধা হবে যে এক্স্যাক্টলি সমস্যাটা কী। কারণ অনেক সময় হয় যে একটা সমস্যার বিভিন্ন ধরনের সিমটমের অবশ্যই দেখা যায়, আবার কখনো সিমিলার সিমটমেরও কিন্তু অনেক রোগ রয়েছে। সুতরাং এক্স্যাক্টলি কী সমস্যা সেটা কিন্তু না দেখলে কখনো কখনো চিকিৎসকরা বুঝতে পারেন না। সেই জন্য অবশ্যই আমরা ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছি। আমরা যে
ভার্চুয়াল ওয়ার্ল্ড সেটার দিকে আমরা ঝুঁকছি, কিন্তু যখন মানে শরীর এবং সুস্থতার কথা চলে আসে তখন একটু সতর্কতা অবশ্যই অবলম্বন করা উচিত বলে আমাদের ধারণা। এই সূত্র ধরে অবশ্যই একটা প্রসঙ্গ চলে আসে, আমরা বর্ষাকাল নিয়ে কথা বলছিলাম এবং সিজন চেঞ্জ নিয়েও কথা বলছিলাম, এই সময় কানে সংক্রমণও কিন্তু ভীষণ কমন স্যার সব জায়গায়, কারণ এই বর্ষার জল বাড়লে মানে এটা ব্যাকটেরিয়া ভাইরাস সবগুলোই তখন বাড়ে আর কি। প্রথম কথা, অনেক সময় বাচ্চাদের ভিজে যাচ্ছে ঠিকমতো, হয়তো স্কুল যে বা অন্য কোনো কাজ ভিজছে, সবসময় তাকে ঠিকমতো মানে শুকাতে হবে জায়গাটা আর কি। আর যে কোনো ঢাকা জায়গা কানের ভিতরে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না, ওখানে ইনস্ট্রুমেন্ট ছাড়া দেখাও যাবে না। একদম স্যার, আমরা আলোচনায় অবশ্যই আসবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। আমি আগরতলা থেকে বলছি, আমার নাম শিল্পা দেব, আমার বয়স 60। বলুন। তো আমার প্রবলেমটা হয়েছে আজকে 10-12 দিন থেকে প্রচন্ড গ্যাসের প্রবলেম, অ্যাসিডিটি হয়, সাংঘাতিক অ্যাসিডিটি হয়। একটা লিকুইড দিয়েছে এলোপ্যাথিক ডাক্তার, একটা গ্যাসের ওষুধ দিয়েছে, কিন্তু কমছে না। আপনার সুগার প্রেশার আছে? সুগার নেই, প্রেশার আছে। আপনি অনেকক্ষণ না খেয়ে থাকেন? অনেকক্ষণ তো না, সকালবেলা ব্রেকফাস্ট করে নিই আমি 10টা 10:30টার মধ্যে, তারপরে 2:30টার সময় আবার লাঞ্চ করে নিই। 10টা? ঘুম থেকে কটায় উঠছেন? ঘুম থেকে উঠি 6টা। 6টায় উঠে 10টায় খাচ্ছেন, অনেকটা গ্যাপ হচ্ছে। এই যে না, এই গ্যাপে আপনি বিস্কুট খাবেন, জল খাবেন, 4 ঘন্টা অন্তর অন্তর কিছু খাবেন, এটা নিয়ম, তাহলে দেখবেন গ্যাস হবে না। 4 ঘন্টা মনে রাখবেন মাথায়। আর দ্বিতীয় কথা, বেশি সল্টেড খাবার, ধরুন সকালে খাচ্ছেন, সকালে বিস্কুট খেলে লবণাক্ত, মানে লবণ বেশি, লবণটায় একটু কম খাবেন, রান্নায় যেটা হচ্ছে দিচ্ছেন সেটা খাবেন, এক্সেসিভ সল্ট খাবেন না, বাড়িতে যা রান্না করছেন সেগুলোই খাবেন, কোনো অসুবিধা নেই, তেল কম, আর শুকনো লঙ্কা একদম বাদ। শুকনো লঙ্কায় কোনো কাজে লাগে না শরীরের, আর তেলও শরীরের কোনো কাজে লাগে না, কিন্তু অন্যান্য যে মশলাগুলো দেয়, জিরে ধনে, ওইগুলো শরীরের কাজে লাগে, হজমে কাজে লাগে, ওইগুলো দেবেন। তেল যত পারবেন কম দিয়ে রান্না করবেন, এটা করুন। আর 4 ঘন্টায় গ্যাপে কিছু খান, দেখবেন আপনার অম্বল গ্যাস হবে না। আর রাতে খাবারের পরে 1 গ্লাস উষ্ণ গরম জল নেবেন, নিয়ে চায়ের মতো আস্তে আস্তে চুমু দিয়ে খাবেন, চায়ের মতো। এটা করুন, দেখবেন যে আপনার অম্বল গ্যাস কমে যাবে। 15 দিন করবেন, আর না হলে আবার ফোন করবেন যদি কোনো অসুবিধা হয়, আমি বাদবাকি কথা পরে বলবো। অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। আমরা কথা বলছিলাম কানের সংক্রমণ নিয়ে, এবং এই প্রসঙ্গে আরেকটা সতর্কতার বিষয় কিন্তু চলে আসে যে অনেক মানুষ রয়েছেন যারা কান খোঁচান, এবং বিভিন্ন ধরনের অভ্যাস রয়েছে যেটা বোধহয় এখন বর্তমানে আমরা বলতে পারি বদ অভ্যাস হয়ে গেছে মানুষের। মানে এই যে ধরুন কনস্ট্যান্টলি কান খোঁচানো, শুধু না, একদমই না, মানে কানের যদি কোনো সমস্যা হয়, মানে জেনারেল ডাক্তার দেখানো যাবে না। প্রথম কথা, ইমিডিয়েট আপনি ইএনটির সঙ্গে যোগাযোগ করবেন, কারণ ভেতরে ইনস্ট্রুমেন্ট ছাড়া কানের ভেতরে আমরা টর্চ লাইট কিচ্ছু করতে পারবো, দেখতে পারবো না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, এই যে কান খোঁচানো, এটা খুব অনেকে দাঁত খোঁচাচ্ছে সেফটিপিন দিয়ে, মানে এই যে এখানে পুরো সেপটিক জোন, আমাদের এই বুকের পর থেকে মাথাটা, মানে এমন মানে সেপটিক, মানে ধনুষ্টঙ্কার হবে, উইদিন 4 আওয়ার্স তার মৃত্যু হবে। একদমই তাই, আমরা অবশ্যই আলোচনায় আসবো, কিন্তু তার আগে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি জনাই থেকে বলছি। বলুন। আমার সমস্যা হচ্ছে, আমার 2019 সালেই 2018 ডিসেম্বরে থাইরয়েড আর প্রেশার, সুগার ধরা পড়ে। তার আগে প্রেশার ছিল। আর 2019-এর মার্চে আমার গল ব্লাডার অপারেশন হয়। 2019-এর মার্চে গল ব্লাডার অপারেশন হয়, কিন্তু তার পর থেকেই আমি একটা রোগে ভুগছি, আমার খালি পায়খানা হয়, মানে দিনের মধ্যে 2-3 পায়খানা, 3-4 পায়খানা যাবো। এবং তারপর চিকিৎসা করাতে করাতে কিছুতেই কমছে না। ডাক্তারের কাছে গেলাম, তা উনি বললেন এটা মনে হচ্ছে ওই যে কি কোলাইটিসটা সারেনি ঠিক মতো, কিন্তু কোলাইটিসটা ঠিক মতো সারছে না, যার জন্য আমাকে ওষুধ খেতে হয়। কোলাইটিস, শুনুন, প্রথম কথা, জল আপনি যদি বাইরে, আপনি গৃহবধূ না বাইরে বেরোন কাজ করছেন? না, আমি হাউসওয়াইফ, আমি কলকাতায় জল খাই। জল এখন বর্ষাকাল, তো বর্ষাকালে জল ফুটিয়ে খেলে খুব ভালো, আর না হলে জিওলিন বলে একটা ড্রপ পাওয়া যায়, জিওলিন 200, ওটা জলে দিতে হবে, 1 লিটারে 1 ফোঁটা, এরকমভাবে খেতে হবে, জলটা ভালো খেতে হবে। আর দ্বিতীয় কথা, সহজপাচ্য খাবার খাবেন। যে কোলাইটিস হচ্ছে, ইরিটেশন, বারবার আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম হচ্ছে আর কি, ওখানে সহজপাচ্য ঘরের খাবার খাবেন, দেখবেন কোনো অসুবিধা হবে না। আর হলো এই বারবার যে স্টুল পাচ্ছে, এই যে হচ্ছে আর কি,
নিজে বাড়িতে রান্না করবেন, তেল কম, শুকনো লঙ্কা বাদ, এই রান্না মোটামুটি করুন, আপনি দিন 15 খান। আর মাঝে মাঝে একটু শুক্তো, ধরুন কাঁচকলা একটু দিলেন, আর একটু খালি থানকুনি পাতা এই দিয়ে শুক্তো করে সপ্তাহে 2-3 দিন খান, দেখবেন আপনার কোলাইটিস কমে যাবে। আর তারপর যদি না কমে যায় আমাদের হেল্পলাইনে ফোন করবেন, আমরা আপনাকে সম্পূর্ণ সাহায্য করব। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। আমরা কথা বলছিলাম সেপটিক জোন নিয়ে। স্যার, আপনি বলছিলেন সেপটিক জোন, এটা আমাদের চেস্ট থেকে আপার পোর্শন, একদম হেড পর্যন্ত। এখানে যে কোনো, অনেক সময় বললাম না, কানে খোঁচাতে গিয়ে দাঁতে সেফটিপিন দিয়ে বা পিন দিয়ে দাঁতের খোঁচাচ্ছে, এই যে অভ্যাস ভীষণ খারাপ। এবং আমারই পরিচিত একজন, মানে আমারই জুনিয়র ছেলে, তার বোন মারা গেছে এইভাবে দাঁত খোঁচাতে গিয়ে। সুতরাং কেউ ভুলেও করবেন না। বাড পাওয়া যায়, এয়ার বাড, ওই তুলো লাগানো, ওই দিয়ে করবেন। এবং যদি খুব ইনফেকশান হয় সঙ্গে সঙ্গে ইএনটির সঙ্গে যোগাযোগ করুন, করে আপনি ইএনটির পরামর্শ নিন, সেটাই ভালো হবে। সেলফ এরকম করতে যাবেন না একদম। একেবারেই। এবং সবথেকে যেটা ইম্পর্ট্যান্ট ব্যাপার, আমাদের আর্থ্রাইটিস নিয়ে, আর্থ্রাইটিসের প্রসঙ্গে যদি আসি, তাহলে আমি প্রায়শই বলি যে এখন ওবেসিটি কিন্তু একটা প্রাইম কজ হয়ে গেছে আর্থ্রাইটিসের। এবং এই যে আমরা সেলফ মেডিকেশন বা সেলফ কেয়ারের কথা বলছি, অনেকে কিন্তু এই ওবেসিটি কন্ট্রোল করতে গিয়ে সেলফ ডায়েটিং করার চেষ্টা করেন। এবং সেই জায়গা থেকে এইটা কতটা মারাত্মক হতে পারে স্যার? মানে এই যে ধরুন দীর্ঘ সময়, একজন দর্শক বন্ধু ফোন করলেন, বললেন দীর্ঘ সময় খাচ্ছি না, তা তো বললাম না, ওই ওনাকে যেরকম ইরিটেশন হচ্ছে, অনেক ক্ষেত্রে আলসার হতে পারে যদি অনেকক্ষণ না খেয়ে থাকে। স্টমাকের নিয়মই, স্টমাকের যে নিচের ভেতরের যে লেয়ারটা, ওখানে HCl বেরোয়, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা খাবারের হজম করতে কাজে লাগে। যদি কেউ ফাস্টিংয়ে থাকে, অনেকক্ষণ না খেয়ে থাকে, HCl বেরোচ্ছে কিন্তু কোনো খাবার পাচ্ছে না, তখন স্টমাকের গাগুলোকে ফুটো করবে, অনেক সময় আলসার হবে। মানে ওখানে গাগুলো ফুটো ফুটো হয়ে ওখান থেকে উইজিং হবে, রক্ত বেরোবে, আলসার হবে। আর দ্বিতীয় কথা, ওবেসিটি ভীষণ মারাত্মক। আমাদের যে আর্থ্রাইটিসের সঙ্গে মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত আর কি। আমাদের যদি শরীরের উপরের দিকটা অনেক ওজন হলো, পুরো ধরুন আমার 75 কিলো ওজন, পুরো ভারটা বহন করছে হাঁটু আর কোমর, এটা বহন করছে। আর আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয় হাঁটুতে। মানে হাঁটুতে কি, যখন চলতে যাই, দুটো যে বোনসগুলো আছে, ওই বোনসগুলো মধ্যে যেটা একটা জেলির মতো থাকে, ওকে বলে সাইনোভিয়াল ফ্লুইড। জেলিটা আমাদের লুব্রিকেটিংয়ের কাজ করে, মানে মুভমেন্টের কাজ করে জেলিটা আর কি। সেটা নিয়মেই 40-এর পর থেকে আস্তে আস্তে কমবে, কারোর একটু আগে, কারোর বেশি হয়। যদি ওজন বেশি হয় তখন সেই চাপ পড়ছে বোনসের উপরে, ওই দুটো বোনস কাছাকাছি চলে আসছে, সেখানে দুটো বোনসে ঘষা খাচ্ছে এবং ওখানে তখন ব্যথা হচ্ছে। সুতরাং ওজন নিয়ন্ত্রণে করে রাখবেন প্রত্যেকেরই। সেম প্রবলেম কোমরের ক্ষেত্রেও তাই। কোমরে অনেকে বেল্ট লাগাতে হচ্ছে, ওই যে ভার্টিব্রার মধ্যে যে গ্যাপগুলো আছে ওইখানেও সেই ফ্লুইডটা থাকছে, সেই গ্যাপগুলো ওখান দিয়ে নার্ভগুলো যাচ্ছে, বেশি চাপ পড়লে ওই নার্ভগুলো তখন বেরিয়ে আসছে বাইরের দিক দিয়ে। সুতরাং এগুলো খেয়াল রাখবেন যাতে ওজন না বাড়ে। আর অনেকগুলো খাবার আছে যেগুলো ওজন বাড়ায়, আলু, কলা, তারপরে রসের মিষ্টি, এগুলো অ্যাভয়েড করবেন, সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। অবশ্যই আমরা আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি বর্ধমান থেকে বলছি। আমার হচ্ছে আরেক একটা হচ্ছে আপনার স্ট্রেস, আর হচ্ছে আমার হচ্ছে ওই ইএসআর হচ্ছে 46, তাহলে এটা কি এরকম কমবে? আপনার সুগার প্রেশার আছে? হ্যাঁ, সুগার প্রেশার, সুগার? না না না, সুগার নেই। আপনার অসুবিধা কি হচ্ছে? না, কি হচ্ছে অসুবিধা? শারীরিক কি অসুবিধা হচ্ছে? ঘাস যদি ব্যথা হয়, হাঁটু ব্যথায় রাতে ঝুঁকতে একটু কম হয়। কি কাজ করেন আপনি? হ্যাঁ, কি কাজ করি না। কাজ কিছু করেন না? না, আমাকে 72 ইয়ার, ইএসআরটা 46 এবং ইএসআর যে 43, এই ইএসআর কি যে কোনো একটা কোনো হয়তো রোগের প্রাদুর্ভাব হচ্ছে ইএসআর, ঠিক আছে? ওটাকে কমাতে গেলে আমাদের শাস্ত্রে অনেক ওষুধ আছে, কিন্তু আপনাকে না একবার না দেখলে না ঠিক বোঝা যাবে না। অনেকগুলো জিনিস আছে সেগুলো আপনার মুখ থেকে শুনতে হবে। এখন প্রথম কথা, ওই গুলঞ্চ বলে একটা গাছের কথা বলি, গুলঞ্চ হার্বস, ওই গুলঞ্চটাকে একটু কালেকশন জোগাড় করুন, গুলঞ্চ, ওটাকে টুকরো টুকরো করবেন, করে ভিজিয়ে রাখবেন, সন্ধ্যেবেলা সকালবেলা খাবেন, এটা দিন 15 খান গুলঞ্চ। তারপরে দেখুন একবার ইএসআর টেস্ট করে কমে কিনা, যদি না কমে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সাহায্য করব। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
আমি থেকে বলছি, বারুইপুর থেকে বলছি। বলুন। বলছি আমার না পায়ে খুব হাঁটুতে ব্যথা, হাঁটতে চলতে পারি না, বসলে উঠতে পারি না, খুব যন্ত্রণা, সবসময় ব্যথা হয়, জ্বালা করে হাঁটুর ভিতরে। বা হাঁটুটা বেশি, দুটো হাঁটুই করে, বা হাঁটু বেশি। আর আপনার বয়স কত? এই 59। ওজন কত? ওজন এই 53-4 এর মধ্যেই। ওই সুগার প্রেশার আছে? না, প্রেশার আছে একটু। সুগার? না, সুগারটা নেই। একটু হাঁটাচলা করেন? হ্যাঁ, বাড়িতে হাঁটাচলা করেন? হ্যাঁ, ঘরেই হাঁটাচলা করতে রাস্তা বেরোতে পারি না, পায়ে এত ব্যথা। পায়ে মানে পায়ের ব্যথাটা কতদিন ধরে হচ্ছে? প্রায় বছরখানেক ধরে খুব হচ্ছে, হাঁটাচলা করতে পারি না, বসলে উঠতে পারি না, সিঁড়ি ভাঙতে পারি না। আর ওই প্রেশারের ওষুধ কতদিন খাচ্ছেন? প্রেশারের ওষুধ তো বেশি দিন না, এই বছরখানেকই ধরে আছে। ও, দুটো একসঙ্গে। প্রথম কথা কি, এই যে এখন না অনেকগুলো হাঁটুতে ওই এক্সরে যেটা বলছিলাম গ্যাপ কমে যায়, ওই এক্সরে করে দেখতে হবে যে গ্যাপ ঠিক আছে কিনা আপনার হাঁটুতে। আর যখন বসে উঠবেন তখন না পাটা কিছুটা দুলিয়ে নেবেন, মানে দুলিয়ে মুভমেন্ট করে আস্তে করে উঠবেন, ধরে উঠবেন, মানে ঝট করে উঠতে যাবেন না। একটু 2-1 ধরুন চেয়ারে বসে আছেন, 2-1 মুভমেন্ট করবেন, তারপরে উঠবেন। আর ওই একটা এক্সরে করতে হবে বাঁ হাঁটুর, যেখানে ব্যথা হচ্ছে, কোনো গ্যাপের কি হচ্ছে সেটা দেখতে হবে। আর আপাতত আপনি রসুন তেল তৈরি করুন বাড়িতে, রসুন থেতো করে ওই গরম সর্ষে তেলের সঙ্গে গরম করে লাগান পায়ে। আর কিছু কিছু খাবার আছে যেগুলো খেলে ব্যথা বাড়ে, পুঁই শাক, কুমড়ো, ঢ্যাঁড়স, চিংড়ি মাছ, কাঁকড়া, এগুলো আপাতত একটু কয়েকদিন বন্ধ রাখুন, এটা করে দেখুন। আর তারপর যদি না কমে আমাদের আমাদের এই বিরাটিতে আমাদের মূল ব্রাঞ্চ, আমরা প্রত্যেক দিনই থাকি, মোটামুটি 10টা থেকে 6টা পর্যন্ত ডাক্তারবাবুরা থাকেন। রোববারও আমাদের ক্লিনিক খোলা থাকে। যদি না কমে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সাহায্য করব। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। সবথেকে যেটা বড় কথা, আমরা যখন স্বাস্থ্যের কথা বলি তখন আমরা কিন্তু শুধুমাত্র শারীরিক সুস্থতার কথা বলি না, তখন আমরা যদি সেই অর্থে দেখতে যাই, মেন্টাল হেলথটাকেও কিন্তু আমরা এখন প্রাধান্য দিচ্ছি। এবং আমরা এর আগেও আলোচনা করেছি, এবং এই যে সোরিয়াসিস নিয়ে আমরা আলোচনা করলাম এবং একাধিকবার আমাদের এই অনুষ্ঠানে আলোচনা হয়েছে, সেটার সঙ্গেও কিন্তু মেন্টাল হেলথের একটা সম্পর্ক রয়েছে। সুতরাং সেই জায়গা থেকে আমাদেরকে কিন্তু ভালো থাকার জন্য নিজেদের হাতে কিন্তু সেই কন্ট্রোলটা রাখতে হবে। এবং সবথেকে যেটা বড় ব্যাপার আমার মনে হয় আয়ুর্বেদার ক্ষেত্রে, আমি জানি না আপনি কতটা এই বিষয়টাকে, আমরা কতটা এই বিষয়টাকে তুলে ধরতে পেরেছি, আয়ুর্বেদের ক্ষেত্রে বোধহয় ব্যাপারটা সেই বিশ্বাসে মিলায় বস্তুর মতো সিচুয়েশন, যেখানে মানুষকে ভরসা রাখতে হবে। ভরসা রাখলে কিন্তু আপনারা সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। স্যারকে জানাবো অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।